আমরা বলি থাকি রাজ্য সরকারকে এবং কেন্দ্রের সরকারকে আরো এই ত্রিপুরা মথার যে সঙ্গে যে এগ্রিমেন্ট হয়, ত্রিপুরা রাজের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল, যে ত্রিপার্টাইট এগ্রিমেন্ট বা ত্রিপাক্ষিক চুক্তি অতি শীঘ্রই বাস্তবায়ন করা হোক। এতে দেশের জন্য হবে, মঙ্গল হবে। ত্রিপুরা মথা দলের নেতাকর্মীরা আক্রমণ করেছে সাধারণ মানুষের উপর, দোকানপাট ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং সিভিল সোসাইটির নাম এটা সামনে সিভিল সোসাইটি, ভিতরে এটা ত্রিপুরা মথা। এখন এই রাজনীতিতে এই যে মানে সাম্প্রদায়িক বিষ বাষ্পটা ছড়ানো হচ্ছে, আমি বলছি না যে এ রাজনৈতিক দল ছড়াচ্ছে, এ ছড়াচ্ছে না, আমি বলছি না। এই যে সাম্প্রদায়িক জাতিগত যে রাজনীতি হচ্ছে, এটা তো আগামী দিন ত্রিপুরার জন্য খারাপ হতে যায়। আপনি যেহেতু প্রাক্তন বিধায়ক, একজন মানে সচেতন রাজনেতা হিসাবে আপনার প্রতিক্রিয়া চাইবো। ত্রিপুরা মথার বিরুদ্ধে যেটা বলছেন যে আমরা উন্নয়ন করতে পারছে না, টাকা থাকলে তো উন্নয়ন করব, টাকা যদি না দেয়, টাকা তো রাজ্য সরকারের হাতে। অথচ এগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্যই বলছে। যারা বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা অন্যান্য যারা মন্ত্রী বা নেতারা সবকা সাব সবকা বিকাশের কথা ওনারাই বলে থাকেন, তো কেন এগিয়ে আসেনি? এডিসির যারা শাসক দল তাদের বলতে হয়েছে যে রাজ্য সরকার আমাদেরকে আর্থিকভাবে অবরোধ করে রেখেছে, আর্থিক তো আরো দেওয়া দরকার। 70% বলা যায়, 70% এডিসি আওতাধীন এই রাজ্য, ত্রিপুরা রাজ্য। কাজে সেই দিকে নজর দেওয়া দরকার। কাজে এই ডিরেকশনে রঞ্জিত বাবু যেটা বলেছেন, এই ডিরেকশনটা তো স্বয়ং হোম মিনিস্ট্রি থেকে এই ডিরেকশনটা, ডিরেক্টিভটা সব রাজ্যকে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের এই রাজ্যের সরকার যারা আছেন তারা মালফাংশন, তারা কাজ করে না, এই ব্যাপারে সিরিয়াস না, অন্যভাবে বোঝায়, সেন্ট্রালে গিয়ে অন্যভাবে বোঝায়। এইভাবে যদি করে থাকে তাহলে তো আমাদের সকলের ক্ষতি হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য কি হবে দেশ, এই রাজ্য কি? এত মানুষ যদি আসে বাংলাদেশ থেকে, তাহলে আমাদের ডেমোগ্রাফিক এমনভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের কি হবে? নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে মানুষ এনে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে আমি এমএলএ হতে পারবো, এমপি হতে পারবো, আমার দলকে সরকারে গঠন করার জন্য সহযোগিতা করতে পারবো, বা সেরকম সরকার করার জন্য যদি মাথায় রেখে পলিটিক্স করে, তাহলে তো ক্ষতি হবে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা মথা দলের রাজ্যের অন্যতম একজন নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা। রাজেশ্বর দা, অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। স্বাগত, আপনাকেও ধন্যবাদ। রাজেশ্বর দা, প্রথমেই আপনার কাছে জানতে চাই, ত্রিপুরা মথা দল বিজেপির সাথে জুটে সরকারে আছে, তো সরকারের সাথে জুটে থেকে যে আমরা বিরোধিতাটা দেখতে পাচ্ছি, সাথে রাস্তায় বিরোধিতা দেখতে পাচ্ছি, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্ন ইস্যুতে বারবার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগাচ্ছেন, তাহলে কি আগামী দিনে ত্রিপুরা মথা বিজেপি জোট থেকে বেরিয়ে আসতে পারে? এবং যে যে ইঙ্গিত দিচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আপনি কি বলবেন? না, ত্রিপুরা মথা দল বিজেপির সঙ্গে বর্তমানে সরকারে আছি একটা শর্ত নিয়ে। যে শর্তটা হচ্ছে ত্রিপুরা অ্যাকর্ড, যেটা ত্রিপার্টাইট এগ্রিমেন্ট। ত্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছে বিধানসভা নির্বাচনের পরে, অর্থাৎ লোকসভা নির্বাচনের ঠিক আগে। এই কন্ডিশনে ত্রিপুরা মথা এবং বিজেপির বর্তমানে যে রাজ্যের সরকারের সঙ্গে বা সরকারে অন্তর্ভুক্ত হওয়ার মূল কারণ, আমাদের যে দলটা সৃষ্টি হয়েছে মূলত এই রাজ্যের জনজাতি গোষ্ঠী, এই রাজ্যে পিছিয়ে পড়া, এই রাজ্যের ভূমিপুত্র, তাদের অস্তিত্ব রক্ষার জন্য মূলত মহারাজের নেতৃত্বে ত্রিপুরা মথা দল গঠন হওয়ার মূল আসল ঘটনা এবং প্রেক্ষাপট। কাজে এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি কেন্দ্র সরকার যে দলই থাকুক, আমরা চাই কেন্দ্র সরকারে একমাত্র আমাদের এই রাজ্যে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীদের তাদের যে অস্তিত্ব রক্ষার জন্য যে সংগ্রাম করছে, আমরা যে দাবিকে কেন্দ্র করে, সেই দাবিকে পূরণ করতে পারে। এবং এই দাবি বাংলাদেশ সরকার তো পারবে না দিতে, পাকিস্তানও দিতে পারবে না, চায়নাও দিতে পারবে না, আমেরিকাও দিতে পারবে না। কাজে দেশের যে সাংবিধানিকভাবে যারা কনস্টিটিউশনাল হেড বা যে পার্টি ইন পাওয়ার, তাদের সঙ্গে আমাদের রাজনীতিতে আমাদের কাছাকাছি এসে আলোচনা করে যদি সেই দল আমাদেরকে যদি সেই দাবিকে শর্ত সাপেক্ষে হোক বা প্রতিশ্রুতি বা এগ্রিমেন্টে হোক, সেই কারণে আজকে আমরা এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারে আমরা সরকারের অংশীদার হিসাবে বা সরকারে অন্তর্ভুক্তি হওয়ার মূল কারণ। আচ্ছা, আমি ওই মহারাজের বিষয়টা বারবার বলছিলাম এই কারণে, উনি বলছেন যে
ত্রিপুরাতে কয়েকজন লিডার আছেন যারা তিপ্রাসা অ্যাকর্ডকে সমর্থন করছেন না, যাদের কারণে দিল্লি তিপ্রাসা অ্যাকর্ড দিল্লি রাজি আছে কিন্তু ত্রিপুরাতে কিছু লিডাররা রাজি নয়। আপনার কি মনে হয় যে এই তিপ্রাসা অ্যাকর্ড মধ্যে কি রয়েছে এবং সেটা দিলে এখানে যারা স্থানীয় লেভেলে আপনারা বলছেন যাদের আপত্তি, তাদের কি অসুবিধা হতে পারে? না, কেন এখানে আপত্তি হবে? এটা একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করে। রাজনীতিতে অনেক সময় অবস্টেকল যারা করে তারা না বুঝে অনেক সময় করে থাকে, যেটা এই রাজ্যের সকল অংশে মানুষের বিকাশের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন এগ্রিমেন্ট হয়েছিল তখন ইন প্রেজেন্স অফ চিফ মিনিস্টার লেখার মধ্যে তো আছে, চিফ মিনিস্টার উপস্থিতিতে। এটা তো নাটক করা নয়, এটা তো বাস্তব। দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার পরিবর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসল দেশের সমস্ত অংশের মানুষের বিকাশের জন্য যে চিন্তা করে, এবং যে ডিপার্টমেন্ট নুডেল ডিপার্টমেন্ট হচ্ছে হোম ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্টের স্বয়ং মন্ত্রী দেশের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহজির সঙ্গে আলোচনা করে অমিত শাহজি প্রেস কনফারেন্স করে দেশবাসীকে জানানো হয়েছিল যে ত্রিপুরা সঙ্গে ত্রিপুরা মানে এই রাজ্যের সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে ইন প্রেজেন্স অফ রাজ্যের চিফ মিনিস্টার এবং ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা এবং আরেকজন শরিক আইপিএফটি দলের যিনি মন্ত্রী এবং অন্যান্য লিডাররা ছিল সেই কনফারেন্সে, প্রেস কনফারেন্স যেদিন এগ্রিমেন্ট হয়েছিল 2 মার্চ 2024। সেই নিরিখে এখানে কোনো আমাদের মধ্যে কোনো কন্ট্রাডিকশন বা ডিফারেন্সেস হওয়ার কি আছে? এখন মানুষ অনেকভাবে এটা বাধা সৃষ্টি করার জন্য হয়তো কেউ করে থাকে, এটা তো ইল মোটিভ ইল অ্যাটিটিউড নিয়ে পলিটিক্স করতেছে। কিন্তু এখানে পরিষ্কার দেশের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এবং ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা শুক্লাচরণ নোয়াতেকে নিয়ে মহারাজার সঙ্গে এগ্রিমেন্টে সইপত্র হয়েছিল এবং অন বিহাফ অফ স্টেট চিফ সেক্রেটারি উনি সাইন করেছিল, অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট জয়েন্ট সেক্রেটারি লেভেলের হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্টের সই দেওয়া আছে যে এগ্রিমেন্টে। তারপর আমাদের পক্ষে মহারাজা অনিমেষ দেববর্মা এবং বিজয় কুমার আঙ্কল, এই তিনজনের সাক্ষী সিগনেচার আছে এগ্রিমেন্টে। এটা তো বাস্তব, এগুলি তো আমরা নাটক করে আমরা দেশবাসীকে বা পাবলিককে আমরা প্রকাশ করিনি। স্বয়ং দেশের যে সরকার আছে, রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রেও বিজেপি সরকার, কাজে এখন কোথায় বাধা এই যে ল্যান্ডিং হওয়ার কারণে তো আজকে আমাদের মহারাজা বলতে হয়েছে দেরি করবেন না, আপনাদের কমিটমেন্ট এটা এক্সপাইডেট করো, তরম্বরিত করো, শীঘ্রই ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা কাজ প্রক্রিয়া শুরু করো। এটা তো আমাদের বলতে হবে, দাবি করতে হবে। কাজে সেখানে এখন যে পরিস্থিতি, আমরা যে মহারাজা হোক বা আমাদের যারা বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলে হোক, আমরা বলি থাকি রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে আরো এই ত্রিপুরা মথার যে সঙ্গে যে এগ্রিমেন্ট হয়, ত্রিপুরাসাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল যে ত্রিপাইটের এগ্রিমেন্ট বা ত্রিপাক্ষিক চুক্তি অতি শীঘ্রই বাস্তবায়ন করা হোক। এতে দেশের জন্য হবে, মঙ্গল হবে। সবকা সাথ সবকা বিকাশে আসল যে স্লোগান, এটা পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে রূপায়িত হবে, মানুষ এটাকে বিশ্বাস করবে। কাজে এখন যদি সেই জায়গা থেকে এই ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যদি কেন্দ্র এবং রাজ্য সরকার, বিশেষ করে কেন্দ্র সরকার উদ্যোগী গ্রহণ যদি না করা হয়, তাতে তো আমাদের কি বলা যায়? এটা তো কথার মধ্যে কথা হয়েছে, মানুষ এভাবে বিচার করব, মানে বিজেপির প্রতি মানুষ ত্রাস কমবে। মানুষ যে ট্রাস্টকে কেন বিজেপি সরকার তাদের যে দেওয়া প্রতিশ্রুতি কেন পূরণ করবে না? তাহলে মানুষ তাদের সঙ্গে থেকে মানুষ বেরিয়ে আসবে ধীরে ধীরে। মানুষের কমিটমেন্ট, আমি মানুষকে যখন কমিটমেন্ট দেই, এই কমিটমেন্ট যদি ফুলফিল যদি না করে, মানুষ আমাকে ভাববে এটা ভুল বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এটা মানুষ ভাববে, এটা কাজেই আমাকে খারাপ বলবে তখন। কাজে এইরকম যেন না হয়, এটার জন্য আমরা অপেক্ষা করছি। অনারেবলি ডিগনিফাইলে আমাদের মহারাজা প্রদূত বিক্রম কিশোর মানিক্য দেববর্মা ডিগনিফাইলে অপেক্ষা করছে। কাজে সেই দিক থেকে বিচার করে দেশের সরকার যারা আছেন এখন বর্তমানে, তাদের প্রতি মানুষের যে হুপস অ্যাসপিরেশন, এটা ফুলফিল করুক অনারেবলি, এটাই আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, শান্তির বাজারে যে ঘটনা হলো সিভিল সোসাইটির বন্ধের দিনে, এবং এই ঘটনাকে অনেকেই বলছেন, পক্ষান্তরে রাজ্যের যে শাসক দল তারাও বলছেন যে ত্রিপুরামতা দলের নেতাকর্মীরা আক্রমণ করেছে সাধারণ মানুষের উপর, দোকানপাট ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এবং সিভিল সোসাইটির
নাম, এটা সামনে সিভিল সোসাইটি, ভিতরে এটা তীব্রমতা। এই যে ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এবং কিছুদিন আগেও বিজেপি অফিসে ভাঙচুর হয়েছে এবং তীব্রমতার অফিসে ভাঙচুর হয়েছে। দেখা যাচ্ছে কি মুখোমুখি শরিক আপনারা তীব্রমতা ও বিজেপি মানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এটার কারণ কি? এটা লোকাল লেভেলে ডিফারেন্সেসের ব্যাপার। এটার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেন ভায়োলেন্স তো আর ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে উপযোগী নয়। ভায়োলেন্স মানে ডেভেলপমেন্টকে, শান্তিকে বিঘ্নিত করা। কাজে এই যে ভায়োলেন্স এটা হচ্ছে, এটা লোকাল লেভেলে, গ্রাসরুট লেভেলে যেটা সৃষ্টি হয়েছে, দেখে আমাদের সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। রাজ্যকে যেন আমরা শান্তির পরিবেশ সৃষ্টি করে সকল মানুষের জন্য যেন একটা ভালো একটা পরিবেশ তৈরি করতে পারে, সেই দিকেই তো আমাদের সবচেয়ে প্রাধান্য দেওয়া দরকার। যারা পলিটিক্স করি, যা যে কোনো দলই করুক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, ত্রিপুরামতা হোক, হোয়াটস এনি পলিটিক্যাল পার্টি, ওনাদের চিন্তা ভাবনা করতে হবে রাজ্যকে শান্তি রেখে সব অংশে মানুষের জন্য আমরা যেন ডেভেলপমেন্টের কাজ করে যেন রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সেই চিন্তা ভাবনা থেকে আমরা দূরে সরে গেলে চলবে না, সেই জায়গাতে একসাথে এক মনে এক প্রাণে কাজ করতে হবে। আচ্ছা, আসলে এখন যে সম্প্রতিকালে যেটা ঘটনা ঘটেছে, যেটা প্রশ্ন করেছে, এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক। এটার পিছনে অনেকটা পলিটিক্যাল বা বা ইমেচুর বা মেচুর বিভিন্ন কিছু এখানে ক্রিয়া প্রতিক্রিয়া অনেক কিছু ইন্টারনাল থাকতেই পারে। সেই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে, যাতে করে মানুষের জন্য আমরা পলিটিক্স করি, যেন মানুষ যেন সেইভাবে আমাদেরকে দেখতে পায়, সেইভাবে মানুষকে আমরা রাখতে হবে বিশ্বাস, বা মানুষের জীবন জীবিকার জন্য মাথায় রেখে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অবশ্যই আপনার এই কথাটি অত্যন্ত যুক্তিগত। আমার যে প্রশ্নটা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এবং এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি পাহাড়ি বনাম তিপ্রাসা বনাম বাঙালি হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় বাঙালি অধ্যুষিত এলাকায় এটা সেন্টিমেন্ট সরানো হচ্ছে, তিপ্রাসা অধ্যুষিত এলাকায় এটা সেন্টিমেন্ট হচ্ছে। এবং এই যে আমরা ত্রিপুরায় আছি, আমরা পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে আছি, আমাদের সংস্কৃতি, আমাদের চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস, আমরা কিন্তু যেমন আপনাদের গুদকটা আমরাও বাঙালিরা এখন প্রায় ফেমাস হয়ে গেছে ত্রিপুরায়। হ্যাঁ, তো এই যে সংস্কৃতির আদান প্রদানে তো ত্রিপুরা রাজ্যে এটা সুন্দর চলছে। এখন এই রাজনীতিতে এই যে মানে সাম্প্রদায়িক বিষ বাষ্পটা সরানো হচ্ছে, আমি বলছি না যে এ রাজনৈতিক দল চড়াচ্ছে, এ ছড়াচ্ছে না, আমি বলছি না। এই যে সাম্প্রদায়িক জাতিগত যে রাজনীতি হচ্ছে, এটা তো আগামী দিন ত্রিপুরার জন্য খারাপ হতে যায়। আমি একজন আপনি যেহেতু প্রাক্তন বিধায়ক, একজন মানে সচেতন রাজনেতা হিসাবে আপনার প্রতিক্রিয়া চাইবো। এটা তো আমি সমর্থন করি না, এই জিনিসটাই তো খারাপ। সেই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন জাতি উপজাতি, বাঙালি অবাঙালি, পাহাড়ি, তিপ্রাসা নন তিপ্রাসা, এইগুলি দাঙ্গা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, সেই জায়গাতে আমরা কেন কাজ করব? সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা করে থাকে তাদেরকে আমরা শনাক্ত করতে হবে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাজে মানুষ তো ম্যাক্সিমাম মানুষ তো শান্তিই চায়, শান্তির পক্ষে আমাদের থাকতে হবে। রাজ্যের ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, আমাদের এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। যারা এই সমস্ত কাজে লিপ্ত, যারা অন্যায় কাজ করার জন্য যারা কাজ করে থাকে, তাদের আমাদের সকলে মিলে আমাদের শনাক্ত করতে, তাদেরকে আমরা দমন করতে হবে। তার জন্য সবাই ভালো কথা কয় সবাই না, কিন্তু বাস্তবে সে জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে। এবং সেখানে পলিটিক্যাল লাভালাভের বিষয়ে চিন্তা ভাবনা করলে তো হবে না, রাজ্যের লাভালাভের চিন্তা করতে হবে, মানুষের লাভালাভের চিন্তা ভাবনা করতে হবে, মানুষের ভালোর জন্য আমরা চিন্তা ভাবনা করতে হবে। এটাই তো পলিটিক্স। আচ্ছা, এই ক্ষেত্রে যাটা রাজ্যের মধ্যে একটা অংশ যদি এরকম কাজে লিপ্ত হয়ে থাকে, তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে কঠোর হস্তে আমরা মোকাবেলা করা দরকার। আচ্ছা, এডিসির যে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তীব্রমতা দল সুপ্রিম কোর্টে বিষয়টি গেছে এবং মামলা বিচারাধীন। আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে এটা বারবার আমরা বিভিন্ন সাক্ষাৎকারে আমি এই প্রশ্নটা করেছি। আমার প্রশ্ন হচ্ছে পাহাড়ের মানুষ এখনো উন্নয়নের যে মূল স্রোত, সেই স্রোতে এখনো তা স্রোত বলতে পারেন, এই স্রোতে গা ভাসায় নিয়ে ছোঁয়া লাগেনি, মানে প্রত্যন্ত এলাকার কথা বলছি আপনি। এবার কিছু কিছু জায়গায় তীব্রমতা দলেরও বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন এডিসিতে তো আপনারা ক্ষমতায়, এমডিসি সহ আপনাদের গোটা
যে জনজাতি অধ্যুষিত এলাকা আপনাদের। এবার বিষয় হচ্ছে উন্নয়ন থেকে যে মানুষ বঞ্চিত, বিজেপির সাথে আপনাদেরও মানুষ দোষারোপ করছে যে বিজেপি এবং তীব্রমতা একসাথে জোট হয়ে মানুষের এই দুর্দশা দুঃখ থেকে মুক্তি দিতে পারছে না। কি বলবেন আপনি? একটা কথা, বিজেপিরা রাজ্যের সরকারে আছে, এডিসিতে ওনারা সরকারে নেই, আর অন্যান্য জায়গাতে বিজেপি সরকার। রাজ্যে পঞ্চায়েতে হোক, নগর পঞ্চায়েতে হোক, সব জায়গাতে বিজেপি সরকার। শুধুমাত্র এডিসি তে ওনারা ক্ষমতাসীন, ঠিক তো? এখন যারা বিজেপি, যারা তীব্রমতার বিরুদ্ধে যেটা বলছেন যে আমরা উন্নয়ন করতে পারছে না, টাকা থাকলে তো উন্নয়ন করব। টাকা যদি না দেয়, টাকা তো রাজ্য সরকারের হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং অন্য নেতারাও বলে থাকেন যে আমরা টাকা দেওয়ার পরেও সেভাবে ইউটিলাইজ করতে পারতেছে না। তাহলে কেন তদন্ত করছে না? তাদের বিরুদ্ধে কেন কঠোর হস্তে মোকাবিলা করছে না? কিসের ভয়? অথচ এগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্যই বলছে। যারা বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা অন্যান্য যারা মন্ত্রী বা নেতারা, যারা বিজেপিরা একটা লেভেল একটা করার জন্য, বিভ্রান্ত করার জন্য এই সমস্ত একটা রাজনীতি করা বা রাজনীতির বক্তব্য করতে হইব, এইভাবে মানসিকতা নিয়ে তারা বক্তব্য রাখতেছে বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এইগুলি বক্তব্য ওনারা বিভিন্ন সভা সমিতিতে তারা এখন রেখে থাকেন। এটা সম্পূর্ণ এডিসি কে অসহযোগিতা করার একটা পরিচয় এবং একটা তাদের যে মানসিকতার একটা প্রতিফলন। কাজেই সবকা সাথ সবকা বিকাশের কথা ওনারাই বলে থাকেন, তো কেন এগিয়ে আসেনি? তো কেন এডিসি থেকে বা এডিসির যারা শাসক দল তাদের বলতে হয়েছে যে রাজ্য সরকার আমাদেরকে আর্থিকভাবে অবরোধ করে রেখেছে, তা আর্থিক তো আরো দেওয়া দরকার, কিছু কিছু টাকা দেয়, এটা দিয়ে তো সার্বিক বিকাশ করার ক্ষেত্রে এডিসি পক্ষে সম্ভব নয়। কাজে রাজ্য সরকার আরো ঢালাও হারে অর্থ এডিসির হাতে দেওয়া দরকার, যেহেতু এডিসি এরিয়া এখনো 68 পয়েন্ট সামথিং এরিয়াটা এডিসির মধ্যে আছে, রাজ্যের মধ্যে বৃহৎ একটা এলাকা, বৃহৎ একটা মানে 70 ভাগই বলা যায়, 70 ভাগই এডিসির আওতাধীন এই রাজ্য, ত্রিপুরা রাজ্য। কাজে সেই দিকে নজর দেওয়া দরকার। কাজে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এইভাবে মানসিকতা রেখে যদি আমরা অসহযোগিতা মানসিকতা নিয়ে কাজ করে, তাহলে সেই সব কাজ আর সব গ্যাসের কথা তো আর আসেনি। এটা ওনারা শুধু রাজনীতি করার জন্য এই কথাগুলি বলে থাকে। আর আসল প্রকৃতভাবে দেশকে আরো মডেল রাজ্য হিসেবে, শ্রেষ্ঠ রাজ্য হিসেবে যে মানসিকতা বক্তব্যের মধ্যে ওনারা যেটা বলে থাকেন, এটা তো প্রতিফলিত হচ্ছে না। কাজে মানুষ এইগুলি সব বুঝতে পেরেছে। আগামী দিন যদি এরকম মানসিকতা যদি পলিটিক্স করে থাকে, তাহলে তো ওনারাও একদিন ওই সিপিএম এর হাল হবে। কাজে আমরা চাই, এখনো চাই, আপনারা যেহেতু কেন্দ্রের সরকার আছে, রাজ্য সরকার আছে, আরো আপনারা ভালোভাবে হাত বাড়াও, যাতে মানুষের উপকারিতা আছে, রাজ্যকে যেন আরো বিকাশ ঘটাতে পারে, সেই দিকে মানসিকতা রেখে পলিটিক্সে আমরা সেইভাবে রাজনীতি করা দরকার। আমার শেষ প্রশ্ন আছে দাদা, ত্রিপুরায় একটা ইস্যু, বিশেষ করে বিধায়ক রঞ্জিত দেববর্মা যে ইস্যুটা সবচেয়ে বেশি তুলছেন, অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যু। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলে থাকেন যে আমরা ত্রিপুরায় এখন অনুপ্রবেশ করছে না, এবং অনুপ্রবেশকারীরা একটা মেসেজ পেয়ে গেছে যে ত্রিপুরা এখন সেফ রুট না। এবং কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন যে ত্রিপুরা থেকে অনেককেই পুশিন করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। এবং এই যে অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যু এবং সেটাকে নিয়ে একটা রাজনীতি করার অভিযোগ উঠছে তীব্রমথা কিংবা বিধায়ক রঞ্জিত দেববর্মা কিংবা অন্যান্য যারা আছেন তাদের বিরুদ্ধে, আপনি এ নিয়ে কি বলবেন? এই যে অনুপ্রবেশের কথা আজকে নতুন কথা না নয়, এই অনুপ্রবেশের কথা অনেক আগে থেকে রাজ্যে স্লোগান উঠেছিল, দাবি উঠেছিল যে সরকারি কেন্দ্রে থাকুক, ওনারা সেইভাবে সিরিয়াস না। এই যে অনুপ্রবেশের কারণটা কেন শুধু তীব্রমথা বলবে, অন্য দলে কেন সোচ্চার হবে না বলুন তো? এটা জাতি প্রতিবেশী টান। ওনারা কি বলে, আর ওনাকে ধরে নিয়েছে যে ত্রিপুরা রাজ্যে সব বাঙালিরা, সব আমার ভাই, আমার জাতি। এইভাবে বিচার করলে হবে না। বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন, একটা কাটা বিয়ার অনেক সময় ইন্দিরা মুজিবের কথা বলে 1971, যে 24শে মার্চ অব্দি, 25শে পরে যারা এই ত্রিপুরা রাজ্যে
বা 12 বছর হ্যাঁ যারা এসেছেন তারা সবাই বিদেশি হবে, ঠিক তো? ওই কাট অফ ডেটটা ইন্ডিয়ার মধ্যে চুক্তির কথা আমরা উল্লেখ করলে, আর এখন তো আরো নতুন নতুন এই যে সিএবি যেটা হয়েছে সিএ, এই অনুসারে যারা ইলিগেল মাইগ্রেন্ট যারা এসেছেন 12 বছর তাদেরকে শনাক্ত করতে হবে। কারণ কেন আমরা এই কথা বলছি যে যে আমাদের দেশের জন্য এটা ক্ষতিকারক, ন্যাশনাল সিকিউরিটিতে এটা থ্রেট। কাজে এটা এটা এই যে থ্রেটটা তো শুধু ত্রিপুরাসাদের জন্যই থ্রেট না, এই থ্রেটটা হচ্ছে আমাদের গোটা 12 বছরের সমস্ত যারা জনজাতিরা রয়েছেন এখানে, এই পাহাড়ি কি বাঙালি সমস্ত 12 বছর যারা যে কোনো সম্প্রদায়ের লোকজন যারা বসবাস করছে তাদের জন্য ক্ষতি, দেশের জন্য মারাত্মক ক্ষতি হবে। কেন শুধু তীব্রমতারা এই কথা তুলবে? অন্যরা রাজ্যেও তো এখন এই একই বয়স একই বক্তব্য এখন একই আন্দোলন শুরু করেছে। কেন্দ্র সরকার ভাবতে হবে, রাজ্য সরকার ভাবতে হবে যে অনুপ্রবেশ জনিত কারণ এটা আমাদের একটা একটা কলসাস একটা খুব একটা রোগ, মারাত্মক রোগ। এই রোগ থেকে আমাদের এই ভয়াবহ রোগ থেকে আমাদের রক্ষা করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজে এই ডিরেকশনে রঞ্জিত বাবু যেটা বলেছেন এই ডিরেকশনটা তো স্বয়ং হোম মিনিস্ট্রি থেকে এই ডিরেকশনটা ডিরেক্টিভটা সব রাজ্যকে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এই রাজ্যের সরকার যারা আছেন তারা মালফাংশন, তারা কাজ করে না, এই ব্যাপারে সিরিয়াস না, অন্যভাবে বোঝায়, সেন্ট্রালে গিয়ে অন্যভাবে বোঝায়। এইভাবে যদি করে থাকে তাহলে তো আমাদের সকলের ক্ষতি হবে, আমাদের আগামী প্রজন্মের জন্য কি হবে দেশ, এই রাজ্য কি এত মানুষ যদি আসে বাংলাদেশ থেকে তাহলে আমাদের আমাদের ডেমোগ্রাফিক এমনভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের কি হবে? এখন যারা আছে আমরা তো বলতে পারি রাজন্য শাসিত সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের লোকসংখ্যা কত ছিল, আমরা যখন ত্রিপুরাকে মার্জার করি তখন আমাদের এই ত্রিপুরা যে অবস্থা, ওই সময় যারা আছে তাদের ঘরের সন্তান সন্তানি হলেও এতটুকু লোক বাড়ানোর কথা না। ড্যামেজ ত্রিপুরাতে অনুপ্রবেশ জনিত একদম সমস্যা সবচেয়ে বেশি পার্সেন্টেজ দিক থেকে, এটা তো আমাদের মেনে নিতে হবে, এটাতে স্বীকার করতে হবে, কেন্দ্র সরকার স্বীকার করতে, আমাদের এখন বর্তমান যারা আছেন তারও স্বীকার করতে হবে। সেখানে যদি না গিয়ে যদি আমরা অন্যভাবে পলিটিক্স করতে যাই শুধু নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, আমি বাংলাদেশ থেকে মানুষ এনে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে আমি এমএলএ হতে পারবো, এমপি হতে পারবো, আমার দলকে সরকারে গঠন করার জন্য সহযোগিতা করতে পারবো, বা সেরকম সরকার করার জন্য যদি মাথায় রেখে পলিটিক্স করে তাহলে তো ক্ষতি হবে, ক্ষতি তো হয়েছে। কাজেই জিনিসটা আমাদের সবচেয়ে চিন্তা ভাবনা করা দরকার। আমরা কেন ঘৃণা করবো? যারা বাংলাদেশ তারা তাদের দেশে তাদের জন্মস্থানে তারা যেন সুরক্ষিত হয়, ইন্টারন্যাশনাল পলিটিক্সে এদিকগুলি আমাদের মাথায় রেখে কাজ করতে, এইগুলি চিন্তা ভাবনা করে মহারাজা অনেক সময় ইন্টারন্যাশনাল ইস্যুতে সে ছুটচার হয়। রাজপরিবারের লেগেসি, উনি একমাত্র নেতা রাজ্যের যে ইন্টারন্যাশনালের কথাও চিন্তা করে, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য চিন্তা করে। ওখানে যারা বসবাস সংখ্যালঘু মানুষ, যারা হিন্দু বাঙালি, যারা অন্য সংখ্যালঘু মানুষের উপর যখন পারসিকিউশন সেখানে সংঘটিত হয় তখনই উনি সেই কথাও উনি ইন্টারন্যাশনাল ইয়েতে ফোকাস করার জন্য এবং তার বক্তব্য এইভাবে পেশ করে থাকেন। দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে অনুরোধ করার কথা আমরা শুনেছি, হোম মিনিস্টার কাছেও অনুরোধ করার কথা শুনেছি। কাজে এই সমস্ত ব্যাপার যেখানে মানুষ থাকুক ইন্টারন্যাশনালি, আমরা গ্লোবাল ফ্যামিলি হিসেবে আমরা সেইভাবে থাকতে হবে। শুধু ধর্ম নিয়ে এইভাবে রাজনীতি করলে তো হবে না। এই এখানেও 12 বছরের মাটিতেও যদি ধর্মকে নিয়ে যদি একটা জাতকে করা, এগুলি তো পলিটিক্স ভালো না। এগুলি থেকে আমরা ভাই ভাই হিসেবে আমাদের চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করতে হবে। আর এই রাজ্যের দুর্বল জাতিকে যেমন আমরা অশিক্ষিত, আমরা অনেকটা সব দিক দিয়ে পিছিয়ে পড়া, কাজে তাদের উপরে আরো করবে, দমন করবে, আর দমন মানে কি যে বলবে, পারসিকিউশন করবে, তাদেরকে আরো শোষণ করবে, বঞ্চনা করবে, এই মাথায় রেখে পলিটিক্স করলে তো বিকাশ ঘটবে না। এগুলি ঠিকই তো এই যে সাম্প্রদায়িক বীজ রোপণ সৃষ্টি করে। কাজেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ রাজেশ্বর দা আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা। ওনার বক্তব্য আপনারা শুনলেন এবং ওনার বক্তব্য শুনে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।